সুপ্রিয় শিক্ষার্থী অভিভাবকবৃন্দ, কোটচাঁদপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসরুম থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি স্বপন রায়, বাংলাদেশ বিশ্ব পরিচয় দশম ভোকেশনাল ক্লাস থেকে আজকের সরাসরি আলোচনার বিষয়ে যাব। এখানে সাধারণ শিক্ষার সঙ্গে সঙ্গে ভোকেশনাল শিক্ষাও চালু আছে এবং পাঠ্যপুস্তকের ক্ষেত্রেও যে বই সাধারণ শিক্ষায় যে বইটা করানো হয় ভোকেশনালের একই বই এবং একই বিষয় আলোচনা করা হয়। এই জন্যে এটা সবার জন্যেই গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে হয়তো আমি গাইডলাইন দিয়ে দেবো, বিশেষ করে ভোকেশনাল যারা দশম শ্রেণীর পরীক্ষার্থী, যারা এসএসসি পরীক্ষার্থী যারা, তাদের কিছু গাইডলাইন দিয়ে দেবো ক্লাসের শেষ পর্যায়ে। তো তোমরা ক্লাসটা দেখবে এবং ক্লাসটা বোঝার চেষ্টা করবে, যেহেতু এই চ্যাপ্টারটা আমি মনে করছি যে এখানে আমি অনেকের মতামত নিয়েছি যে এই ক্লাসটা এই চ্যাপ্টারটা একটু জটিল। তো সেখান থেকে আমি যেভাবে প্রশ্ন হয় বা যে টপিক থেকে প্রশ্ন হয় সেদিক থেকে আমি একটু আলোকপাত করতে যাচ্ছি। বিষয়টা আজকের যে অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। একটা হচ্ছে যে অর্থনৈতিক নির্দেশক, কোন কোন নির্দেশকের পরে দাঁড়িয়ে একটা দেশের অর্থনীতি অগ্রসর হয়, আর ওই অর্থনীতির প্রকৃতিটা কীরূপ হলে একটা দেশ নিম্ন আয় থেকে উচ্চ আয় বা অনুন্নত দেশ থেকে উন্নত দেশের দিকে যায় বা উন্নয়নশীল দেশের দিকে যায়, সেই বিষয় নিয়ে আমি কিছুটা কথা বলবো। ফ্যাক্টর অফ ইকোনমিক্স অ্যান্ড নেচার অফ ইকোনমিক্স ইন বাংলাদেশ। তিনটে বিষয়ের প্রতি আমাদের প্রথমে খেয়াল করতে হবে। সেক্ষেত্রে আমরা দেখি তিনটে বিষয় কি কি। একটা হচ্ছে, আমি এখানে লিখছি জিএনপি, জিএনআই, জিডিপি। তিনটি বিষয় সংশ্লিষ্ট অর্থনীতির সঙ্গে এবং এই অর্থনীতির প্রকৃতি এবং উন্নয়নের সঙ্গে তিনটি বিষয় সংশ্লিষ্ট। কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল ইনকাম, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তিনটে বিষয়ের উপরে নির্ভর করে এবং এই তিনটা বিষয়ের আলোচনা এখানে আমি আসব। সেই দিক থেকে আমি আগে আসি যে জিএনপিটা কি? জিএনপিটা হচ্ছে মোট জাতীয় আয়, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় আয়, মোট জাতীয় ইনকাম, মোট জাতীয় উৎপাদন। তিনটা বিষয়ের উপরে নির্ভর করে আমরা এই তিনটে বিষয়ের উপরে নির্ভর করে আমরা একটা দেশের অর্থনৈতিক সমৃদ্ধির দিকে আমরা এগোতে পারি, উন্নয়নের দিকে এগোতে পারি, আর্থসামাজিক ব্যবস্থার দিকে এগোতে পারি, বা সর্বক্ষেত্রে সুষম বন্টন থেকে শুরু করে আমরা মূলত সমৃদ্ধির দিকে আমরা এগোতে পারি। তো এবার আমরা দেখি যে জিএনপি, জিএনআই, জিডিপি, এখানে তিনটা মোস্ট ভ্যালুয়েবল যে সাবজেক্ট, যে তিনটা, এর উপর আলোকপাত করে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। তো শিক্ষার্থীরা দেখি যে নির্দিষ্ট সময় জিএনপিটা কি, মোট জাতীয় আয়টা কি, নির্দিষ্ট সময়ে বা এক বছরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী বা সেবা কার্য, তার একটা সমষ্টিকে বলা হচ্ছে কি দ্রব্য সামগ্রী আর সেবা কাজের সমষ্টিকে আমরা বলবো, দ্রব্য সামগ্রী আর সেবা কাজের সমষ্টিকে আমরা বলবো জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনআই সেটা কি?
যে এখানে কি থাকবে, যে গ্রস ন্যাশনাল ইনকাম, বাজার মূল্য, এখানে কি কি বিষয়ের উপর এটা নির্ভর করবে, বা এটা কি, যে ওই সমষ্টি কিসের, এই একটা বছরের যে সেবাকর্ম বা দ্রব্য সামগ্রীর এই সমষ্টির উপরে কি কি বিষয় থাকবে, সেটা হচ্ছে কি, যেমন বাজার মূল্যের সমষ্টি, জাতীয় আয়, মোট আয়, না এই জাতীয় আয় মোট আয় সমান হতে হবে, বা অর্থনৈতিক সকল কর্মকাণ্ডের যে জাতীয় আয়টাকে সামনে আসবে, সেটাকে আমরা গ্রস ন্যাশনাল ইনকামের ভিতরে নিয়ে নেব। আর আছে এর সঙ্গে সম্পর্ক আছে বাজেটের সম্পর্ক আছে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট সম্পর্ক আছে, এখানেও সম্পর্ক আছে। তবে এর সঙ্গে এর সম্পর্ক আছে, কিন্তু বাজেটের সম্পর্ক গ্রস ন্যাশনাল প্রোডাক্টের সঙ্গে বাজেটের সম্পর্ক নাই, সম্পর্ক আছে ইনকামের। এইবার আমরা আসি যে মোট জাতীয় আয়, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় আয়, মোট জাতীয় আয়টাও এই যে অর্থনীতির নির্দেশক বা প্রকৃতি, এরও প্রভাব পড়ে। সেই ক্ষেত্রে আমরা আসি যে বাংলাদেশ যে আজকের অবস্থানে থেকে, বা বাংলাদেশ যে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বা একটা আমরা যে উন্নয়নশীল দেশের তালিকায় আমরা যে প্রবেশ করে গেছি, তার পিছনে কিন্তু অনেকগুলো খাত জড়িত আছে। সেদিকে একটু আমরা যাব, যে কি কি আমাদের সেই খাতগুলো আমাদের কি কি জড়িত আছে, আমরা একটু এক এক করে দেখি। অর্থনীতির ক্ষেত্রে, বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে কোন কোন খাত এখানে জড়িত, বা কোন কোন খাতের সমন্বয়ে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি যে চাকাটা ঘুরছে, সেদিকে আমরা একটু যাই। যেমন আমরা 1 নম্বরে যদি আমি যাই, তাহলে আমি কৃষিকে একে দিতে পারি, কৃষি ও বনজ সম্পদ, কৃষি ও বনজ সম্পদ আমরা একে দিতে পারি। মৎস্য সম্পদ, মৎস্যকে আমরা এই যে 15টি খাত বা নির্দেশক, বা 15টি বিষয়ের উপরে নির্ভর করে আমাদের অর্থনীতি এগোচ্ছে, সেদিকে আমরা মৎস্যকে নিয়ে আসতে পারি। এরপরে আছে, আমরা লিখি যে খনিজ আছে, শিল্প সম্পদ আছে, খনিজ সম্পদ আছে, শিল্প সম্পদ আছে। সবাই একটু খেয়াল করতে হবে, শিল্প সম্পদ আছে, বিদ্যুৎ, গ্যাস, বাজারের দিকে আমরা তাকাই, পাইকারি বাজার, খুচরা বাজার, হোটেল রেস্তোরাঁ, পাইকারি ও খুচরা বাজার, হোটেল, এখান থেকেও আয় হয়, এই সমস্ত খাতগুলো থেকে আয় হয়। আরও আছে, আমি পরপর যাই, এই সমস্ত খাতগুলো থেকে আমরা আমাদের আয়গুলো পেতে পারি। হোটেল আছে, বলি একটু পরপর। হোটেল আছে, পরিবহন যোগাযোগ ব্যবস্থা আছে, ব্যাংক বিমা আছে, রিয়েল এস্টেট আছে, লোক প্রশাসন, প্রতিরক্ষা আছে, শিক্ষা আছে, স্বাস্থ্য আছে, কমিউনিটি ও সামাজিক ও ব্যক্তিগত সেবা। এই এতগুলো নির্দেশকের পরে দাঁড়িয়ে কিন্তু আজকের বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কি, যে অর্থনীতির চাকা যদি সচল রাখতে হয়, বা দেশের সমৃদ্ধি যদি অর্জন করতে হয়, তাহলে এই সমস্ত বিষয়ের প্রতি আগে আমাদের যত্নবান হতে হবে। যার জন্যে আমি এখানে সবগুলো লেখা সম্ভব হয় নাই, কিন্তু আমি বলছি যে এরপরে হোটেল, রেস্তোরাঁ, পরিবহন যোগাযোগ ব্যবস্থা, ব্যাংক বিমা, রিয়েল এস্টেট, লোক প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য সেবা,
কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা, এই সমস্ত খাত থেকে আমরা আয়ের বিভিন্ন হচ্ছে উৎসগুলোকে আমরা নিতে পারি। সেই তার উপরে নির্ভর করেই কিন্তু এই অর্থনীতি এগোচ্ছে। 15টি খাত নির্দেশক, যে নির্দেশকটা কী হচ্ছে, যে আমাদের উন্নয়নের একটা ধারা অব্যাহত রাখছে। এরপরে আসি যে এই যে জাতীয় আয়, এর এর এই কী আছে, এর আবার যেমন এর কিছু প্রতিবন্ধকতা আছে। এখানে কি আছে, সেই প্রতিবন্ধকতাগুলো কি? এই ক্ষেত্রে যে অর্থনৈতিক প্রকৃতি বা নির্দেশক সমূহ আমি কথা বললাম, কিন্তু এখানে কিছু প্রতিবন্ধকতা আছে। সেই প্রতিবন্ধকতা কি? এক, যেহেতু আমরা উন্নয়নশীল দেশ, তাই হচ্ছে সেখানে কিছু প্রতিবন্ধকতা আছে। কি আছে? প্রথমে আমি লিখছি নিরক্ষরতা। কি? নিরক্ষরতা। 2, পেশাদারিত্বের সমন্বয়। নিরক্ষরতা, পেশাদারিত্বের সমন্বয়। 3, বাল্যবিবাহ। সবাই একটু খেয়াল করি আমরা, বাল্য বিবাহ, নারীর কম অংশগ্রহণ, ক্ষমতায়নের ক্ষেত্রে নারীর কম অংশগ্রহণ, এগুলো কি প্রতিবন্ধকতা। আমরা যে এগিয়ে যাচ্ছি তার মাঝে কিছু প্রতিবন্ধকতা আছে। সেটা কি? আমি লিখছি এখানে নিরক্ষরতা, পেশাদারিত্বের সমন্বয়, বাল্যবিবাহ, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কম অংশগ্রহণ, নিম্ন উৎপাদন, স্বল্প আয়। এক হচ্ছে এরপরে নিম্ন উৎপাদন যখন হয় তখন আয়ও স্বল্প হয়ে যায়। নিম্ন উৎপাদন, স্বল্প আয়। তারপরে যেমন গুরুত্ব না দেওয়া, ক্ষমতায়নের ক্ষেত্রে নারীকে গুরুত্ব না দেওয়া, পারিবারিক সহিংসতা, আর আছে অধিক সন্তান জন্ম দেওয়া। সেটা কি? এই পরপর নিরক্ষরতা, পেশাদারিত্বের সমন্বয়, বাল্যবিবাহ, নারীর কম অংশগ্রহণ বা নারীর ক্ষমতায়নের দিকে নজর না দেওয়া, বা হচ্ছে পারিবারিক সহিংসতা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই অর্থনৈতিক প্রতিবন্ধকতা বা আমাদের অগ্রগতির প্রতিবন্ধকতা, এরা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। এইগুলো থেকে আমরা যদি উত্তরিত হতে পারি বা এইগুলো থেকে আমরা যদি বেরিয়ে আসতে পারি, তাহলে আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের অগ্রগতি সামনের দিকে এগোবে উত্তরোত্তর। এরপরে এইবার আমরা আসি যে হয়তো আমাদের এসে যায় যে উন্নত দেশ কি করে হলো, বা আমরা উন্নয়নশীল দেশ এটা কি করে সম্ভব হলো, বা হচ্ছে অনুন্নত দেশ এটা কি করে হলো। হ্যাঁ, এখানে কি আছে, ওই যে আমি কিছু নির্দেশক বা নির্ণায়কের কথা বলছি প্রথমে, সেইগুলোর উপর ভিত্তি করে কিন্তু একটা উন্নত দেশের কি নির্ণায়ক থাকতে পারে, বা একটা উন্নয়নশীল দেশের কি থাকতে পারে, এগুলো কিন্তু একটা বিবেচ্য বিষয়। উন্নয়নশীল বা হচ্ছে উন্নত দেশে তো আগে আমরা যাই দেখি যে যেহেতু আমরা উন্নয়নশীল দেশ, হয়তো আমরা এক সময় যে অবস্থানে আছি আমরাও কিন্তু হয়তো উন্নত দেশের তালিকায় ঢুকে পড়ব। তো সেদিক থেকে আমরা প্রথমে দেখি উন্নত দেশের নির্ণায়কগুলো কী হতে পারে। আর তোমরা যারা শিক্ষার্থীরা মূলত এই সমস্ত ক্ষেত্রে পয়েন্ট আউট করবা, এই সমস্ত ক্ষেত্রে পয়েন্ট আউট করলে কি হয়, এই পয়েন্টের পরে যদি একটু আলোচনা করতে পারো, তাহলে এই
প্রশ্নের উত্তর বা এই চ্যাপ্টারটা তোমাদের জন্য সহজ হয়ে যায়, সেই ক্ষেত্রে দেখি উন্নত দেশের নির্ণায়কগুলো কী কী। যেমন উন্নত দেশের নির্ণায়কগুলোর 1 নম্বরে জীবন মান। আমি লিখছি কি, জীবন মান উচ্চ হতে হবে। জীবন মান উচ্চ। জীবন মান উচ্চ কি, বা উচ্চ জীবন মান। কার জীবন মান উচ্চ? নাগরিকের জীবন মান উচ্চ হতে হবে। নাগরিকের জীবন মান উচ্চ হতে হবে। শিল্পায়িত অর্থনীতি, অর্থনীতিকে শিল্পের পরে নির্ভর করতে হবে। শিল্পায়িত, আমরা দেখি একটু, শিল্পায়িত অর্থনীতি। শিল্পায়িত অর্থনীতি, অর্থনীতিটা শিল্প নির্ভর হলে সবচেয়ে ভালো। সঞ্চয় মূলধন, সঞ্চয় মূলধনের উচ্চ হার। যদি সঞ্চয়ের বা সঞ্চয় মূলধন এর উচ্চ হার, এর হারটা কী হবে? উচ্চ হতে হবে। সঞ্চয় বা মূলধনের হারটা আরও উচ্চ হতে হবে। উন্নত উৎপাদন পদ্ধতি, উৎপাদন পদ্ধতির ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ছোঁয়া থাকতে হবে। উন্নত উৎপাদন পদ্ধতি, উৎপাদন পদ্ধতির ক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া থাকতে হবে। উন্নত উৎপাদন পদ্ধতির ক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া থাকতে হবে, তাহলে উন্নয়ন বা ওই নির্ণায়কটা সম্পন্ন হবে। তারপরে উন্নত কৃষি ব্যবস্থা। উন্নত কৃষি ব্যবস্থা, কৃষি ব্যবস্থা কী হবে? উন্নত, একটু সংক্ষেপে লিখি, উন্নত কৃষি। উন্নত সামাজিক ব্যবস্থা, জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করতে হবে। অনুকূল বৈদেশিক বাণিজ্য, ব্যাপক নগরায়ন, বিজ্ঞান ও প্রযুক্তি। এই সমস্ত ক্ষেত্রে যেমন উন্নত কৃষি ব্যবস্থা, উন্নত আর্থসামাজিক ব্যবস্থা, জনসংখ্যা ও মানব সম্পদ উন্নয়ন, অনুকূল বৈদেশিক বাণিজ্য, ব্যাপক নগরায়ন, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আরও উন্নতি সাধন করতে হবে। তাহলে আমরা উন্নত দেশের ভিতরে প্রবেশ করতে সক্ষম হব। এই যে নির্ণায়কগুলো, এগুলো সাধারণত উন্নত দেশের ক্ষেত্রে প্রযোজ্য। এইগুলো যারা, এই যে দেশের এই নির্ণায়কগুলো যে দেশের মানে সর্বক্ষেত্রে আছে বা প্রয়োগ আছে, তখন সে দেশ ঠিকই উন্নত দেশে প্রবেশ করছে। এবার আসি যে একটা উন্নয়নশীল দেশ, আমরা উন্নত দেশের কথা বললাম, তাহলে এবার তো উন্নয়নশীল দেশ, আমরা যেহেতু উন্নয়নশীল দেশ, তাহলে এই উন্নয়নশীল দেশের কোন কোন বিবেচ্য বিষয়ের উপরে বা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে একটা দেশকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, সেইটা আমরা আসি। যে পরিকল্পিত উন্নয়নের উদ্যোগ, মানে উন্নয়নের উদ্যোগটা থাকবে পরিকল্পিত, কল্পনার থাকতে হবে যে পরিকল্পিত উন্নয়ন। এক হচ্ছে, আমি লিখি পরিকল্পিত উন্নয়ন। উন্নয়নের ক্ষেত্রে পরিকল্পনা থাকতে হবে, পরিকল্পিত উন্নয়ন ব্যবস্থা থাকতে হবে। প্রাকৃতিক সম্পদের প্রাপ্যতা, প্রাকৃতিক সম্পদের প্রাপ্যতা, পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ থাকতে হবে, পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ থাকতে হবে এবং তার প্রাপ্যতাও নিশ্চিত করতে হবে। কৃষির উপর নির্ভরতা কমাতে হবে, কৃষির উপর নির্ভরতা কমাতে হবে। কৃষির উপর নির্ভরতা কমিয়ে, বলে আমরা কি করে হচ্ছে কৃষির উপর নির্ভরতা কমিয়ে তাহলে আমরা কি করে উন্নয়নশীল দেশে প্রবেশ করব? ওই যে শিল্পায়নের দিকে এগিয়ে যাব, শিল্পায়নের দিকে যখন এগিয়ে যাব তখন কৃষির উপর এমনি চাপটা কমে আসবে। অবকাঠামোগত উন্নয়ন, উন্নয়ন থাকতে হবে,
এবার আর সবচেয়ে বড় যেটা, যে কথাটা মানব সম্পদ উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন না হলে সেটা উন্নয়নশীল দেশের তালিকায় আসবে না। মানব সম্পদ উন্নয়ন, বেকারত্ব কমিয়ে আনতে হবে। উন্নয়নশীল দেশ আমরা কেন, তার কারণগুলো এখানে আমি আরও স্পষ্ট করেছি। যেমন বেকারত্ব যদি কম থাকে, দারিদ্র নিরসন, মানে মানুষের যে চাওয়া বা যে দারিদ্রতা, এখান থেকে মুক্তির পথ খুঁজতে হবে। সাহায্য, যে বৈদেশিক সাহায্য যাতে আমরা নির্ভর না করি বা একটু কম, সেদিকে আসতে হবে। নগরায়ন বৃদ্ধি করতে হবে, মাথাপিছু আয় বৃদ্ধি করতে হবে, শিল্পে অগ্রসর হতে হবে। নগরায়ন বৃদ্ধি করতে হবে, মাথাপিছু আয় বৃদ্ধি করতে হবে, শিল্পে অগ্রসর হতে হবে। এই সমস্ত কাজগুলো যখনই, বা এই সমস্ত নির্দেশক বা এই সমস্ত কাজের ভিতরে যখন একটা দেশ চলে আসে বা তখন সে ওই উন্নয়নশীল দেশের তালিকায় চলে আসে। তাহলে কি আছে, যে আমরা যে উন্নয়নশীল দেশ বলছি, কি কারণে, এই বিষয়গুলো, আমি যে বিষয়গুলো আলোচনা করলাম, এই বিষয়গুলো আমাদের আছে। সেটা কি আরও একবার বলি। পরিকল্পিত উন্নয়ন, পরিকল্পিত উন্নয়ন, প্রাকৃতিক সম্পদের প্রাপ্যতা, কৃষির উপর নির্ভরতা কম, অবকাঠামো উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন, বেকারত্ব কমাতে হবে বা বেকারত্ব আমাদের কমানোর যে চেষ্টা সেটা করতে হবে, দারিদ্র নিরসন করতে হবে, সাহায্য নির্ভরতা কম হতে হবে, নগরায়ন বৃদ্ধি করতে হবে, মাথাপিছু আয় এবং শিল্পের দিকে অগ্রসর হতে হবে। এই সমস্ত কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা যে উন্নয়নশীল দেশ, এটা কিন্তু বিবেচ্য হবে এবং এটাই কিন্তু আমরা আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোতে পারবো। এরপরে আমরা আসি, আমি বলেছিলাম যে টপিকসগুলো নিয়ে কথা বলছি, সেই টপিকসগুলোর পরে আমি আরও কিছু নির্দেশনা দেব, সেটা এরপর আমরা আসি। যে তাহলে দেখি যে উচ্চ আয়ের দেশ কোনটা, আমরা দেখি যে কারা উচ্চ আয় আছে। উচ্চ আয়ের দেশ, নিম্ন আয়ের আর লিখব না, নিম্ন আয়ের দেশ। আর আছে মধ্যম, নিম্ন, আর আছে মধ্য আয়ের দেশ। এইবার দেখি, মাঝে একটা বাদ পড়ে গেছে, সেইটা হচ্ছে নিম্ন আয়ের দেশ। কোন কোন দেশ বা দেশ সমূহ, এখানে লিখি আমি কোন কোন দেশ, যে এই দেশ সমূহ কারা কারা, সেটা একটু দেখি। উচ্চ আয়ের দেশ, কানাডা, যুক্তরাজ্য, জাপান। এই যে কানাডা, জাপান, যুক্তরাজ্য, যেটা কি উচ্চ আয়ের দেশ। তারপরে আমি আসি নিম্ন আয়ের কি, যেমন তার ভিতরে আমরা আছি, বাংলাদেশ আছে, নেপাল আছে, কেনিয়া আছে, আমরা নিম্ন আয়ের দেশ। যেমন কি আমরা আছি, লিখি আমরা একটু বাংলাদেশ, আমরা এখন ওই পর্যায়ে যেতে পারি নাই, বাংলাদেশ, কেনিয়া। মধ্যম আয়ের দেশ কোনটা, মধ্যম আয়ের দেশ ভারত আছে, ইরান আছে, চীন আছে, ইরান আছে, মধ্যম আয়ের এই সমস্ত দেশগুলো। তাহলে কি হচ্ছে যে উচ্চ আয়, মধ্যম আয়, নিম্ন আয়, বা উচ্চ আয়, নিম্ন আয়, মধ্যম আয়, কারা কারা কোথায় কোন হিসেবে পড়ছে, এগুলো নির্ভর করছে কিসের পরে। এই যে নিম্ন আয় বা উচ্চ আয় বা মধ্যম আয়ের এইটা যে পড়ে গেছে, এরা যে একটা ক্লাসিফিকেশান বা এরা যে একটা গ্রুপে পড়ে গেছে, এই কিসের উপর ভিত্তি করে, এই অর্থনীতির নির্দেশক সমূহ এবং এই অর্থনীতির প্রকৃতির উপরে নির্ভর করে তারা এখানে চলে আসছে বা এই জায়গাটায় তারা অবস্থান করছে এখন। হ্যাঁ, এখান থেকে কি হচ্ছে,
তারা তাদের কর্মকাণ্ড বা এইগুলো যদি মেনে চলে বা এই নির্দেশকগুলো বা এই প্রকৃতিতে যদি তারা এগোতে থাকে, তাহলে হয়তো একসময় তারা উন্নত দেশ বা নিম্ন আয়ের থেকে তারা মধ্য আয়ে প্রবেশ করবে বা উচ্চ আয়ে তারা প্রবেশ করবে। এইবার আমি সর্বশেষ আমি একটা কথা সেটা হচ্ছে যে আগে এই বিষয়গুলোকে আগে জানতে হবে, তোমাদের বিষয়গুলো সম্পর্কে আগে পড়তে হবে, কি কি টপিকস আছে এখানে সেগুলো জানতে হবে। তারপরে তোমরা নিজেরাই দেখবা যে এইটা একসময় লিখতে পারবা বা কোন কি কি পয়েন্ট আউট করলে এই চ্যাপ্টারটা সম্পূর্ণ তোমার আয়ত্তে এসে যাবে সেটাও তোমরা পেরে যাবা। সর্বশেষ শেষে আমি একটা, যেহেতু পরীক্ষা সামনে এসএসসি ভোকেশনাল ফাইনাল সামনে, সেই ক্ষেত্রে আমি একটু গাইডলাইন দিতে চাই। কারণ করোনার যে মহামারী, তাদের তো ক্লাস বা আমরা এইভাবে তোমাদেরকে গাইডলাইন দিতে পারি নাই, সেই হিসেবে প্রশ্নের ক্ষেত্রেও একটু গাইডলাইন দিতে চাই। আর এরপরে ক্লাস হয়তো ধারাবাহিকভাবে ক্লাস পাচ্ছি না আমরা, বা পাওয়া সম্ভব হবে কি না, যদি পরীক্ষা নিকটে হয়ে যায় বা নিকটে এসে যায়, বা কী সিদ্ধান্ত হবে সেটা তো শিক্ষা মন্ত্রণালয় সেই সিদ্ধান্ত নেবে, সেইভাবে গাইডলাইন দিয়ে দেবে। তো তারপরেও আমরা বা আমি এই ক্লাস থেকে তোমাদের একটু জানিয়ে দিই, সেটা হচ্ছে বিভাগ থাকবে 3টা। বাংলাদেশ বিশ্ব পরিচয়ের তোমাদের বিভাগ থাকবে 3টা। ক বিভাগ থাকবে, খ বিভাগ থাকবে, আর থাকবে গ বিভাগ। লিখি, হলো না? ক বিভাগ তোমাদের প্রশ্ন এখানে থাকবে ক বিভাগ। ক বিভাগ থাকবে 3টা বিভাগ থাকবে। খ বিভাগ থাকবে, আর একটা থাকবে গ বিভাগ থাকবে। গ বিভাগ থাকবে, ক বিভাগ থাকবে, খ বিভাগ থাকবে, গ বিভাগ থাকবে। 3টা বিভাগে একটু আসি। ক বিভাগে 8টা প্রশ্ন থাকবে। ক বিভাগে প্রশ্ন থাকবে কয়টা? 8টা। তোমাকে লিখতে হবে কয়টা? 6টা। তোমাকে লিখতে হবে 6টা। কত মার্ক? 30 মার্ক। ওকে, সবাই একটু খেয়াল করতে হবে। ক বিভাগে প্রশ্ন থাকবে 8টা, তোমাকে লিখতে হবে 6টা, 30 মার্ক। খ বিভাগে এসে 6টা প্রশ্ন থাকবে, এই 6টা থেকে তোমাকে লিখতে হবে 4টা, শুধু এসএসসি ভোকেশনালের জন্য 4টা। সেটা কি আছে? 4, এখানে 20 মার্ক। গ বিভাগে এসে 3টা থেকে লিখতে হবে 2টা। গ বিভাগে 3টা প্রশ্ন থাকবে, লিখতে হবে 2টা। সেখানে কত হবে? কত মার্ক? 5, 10, টোটাল এই যে 60 মার্ক। তোমাদের টোটাল হচ্ছে 60 মার্কের পরীক্ষা। কিন্তু প্রশ্নটা অনেক বেশি, প্রশ্ন লেখাটা অনেক বেশি। যেমন 6টা, 4টা, 10টা, 2, 12টা প্রশ্ন লিখতে হবে তোমাদের। 12টা প্রশ্নে 60 মার্ক। তার মানে যে সাধারণ শিক্ষায়ও এতগুলো প্রশ্ন লেখা লাগে না, কিন্তু তোমাদের এইগুলো লিখতে হবে। এই জন্যে পড়তে হবে, ভালো করে বুঝতে হবে। তাহলে কী হচ্ছে, 8টা থেকে ক বিভাগে 8টা প্রশ্ন থাকবে। বাংলাদেশ বিশ্ব পরিচয়ে ক বিভাগে থাকবে 8টা প্রশ্ন। 8টা প্রশ্নের 6টা 530 উত্তর দিতে হবে ক বিভাগ থেকে 6টা। খ বিভাগে এসে তোমার 6টার থেকে 4টা, 4 5 20 বা 20। গ বিভাগে 3টার থেকে 2টা, 10 মার্ক। এই হচ্ছে তোমার 60 মার্কের প্রশ্ন থাকবে। আর যে প্রশ্ন থাকবে সেটা কি? সৃজনশীল প্রশ্ন হবে। সৃজনশীল প্রশ্ন কি কি? ওই একই প্রশ্ন একই রকম হবে। 4টা প্রশ্ন থাকবে, ক খ গ। ক শেষ পর্যায়ে এসে গেছি। এটা যদি তোমরা এখন থেকে এটা ঠিক করে নিবা, যেমন ক খ গ ঘ। কি হচ্ছে? কতে জ্ঞানমূলক প্রশ্ন থাকবে। হ্যাঁ, নাম্বারের যে মার্ক থাকবে প্রশ্নে, সে তার সঙ্গে জেনারেলের হচ্ছে মিল থাকে না, কারণ ওদের ওইখানে মার্কটা বেশি থাকে, এখানে কম থাকে। কারণ কম মার্কের ডিস্ট্রিবিউশন সেহেতু মার্কটা কম থাকবে। সৃজনশীল থাকবে, জ্ঞানমূলক প্রশ্ন থাকবে, অনুধাবন, প্রয়োগ আর উচ্চতর দক্ষতা। জ্ঞান,
এই যে জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ আর হচ্ছে উচ্চতর দক্ষতা, এই 4টা ক্যাটাগরির পরে ভিত্তি করে তোমাদের প্রশ্ন তৈরি হবে। তোমরা সেইভাবে সামনের দিকে এগোবা বা সেইভাবে তোমরা বোঝার চেষ্টা করবা, সেইভাবে লেখার চেষ্টা করবা। জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চ দক্ষতা। তো যাই হোক শিক্ষার্থীবৃন্দ, আমি আর সময় নিচ্ছি না। পরবর্তী ক্লাস যদি পাই তো আরও বিস্তর অন্য বিষয়গুলো আলোচনা করা যাবে। আজকে অনলাইন ক্লাসরুম কোটচাঁদপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।